ভালো করে শুনবে। শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানোর পর ওই চিরুনিটিকে যদি তুমি ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরো, তাহলে দেখতে হবে যে কাগজের টুকরোগুলো চিরুনি দ্বারা আকর্ষিত হচ্ছে। কাগজের টুকরোগুলো, তার মানে চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্থির তড়িৎ, মানে ওই জায়গায় একটা তড়িৎ তৈরি করছে। ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর এটা হচ্ছে চলতনি। আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে, মানে 600 BC, তাহলে থেলস প্রথম লক্ষ্য করেন একখণ্ড অ্যাম্বার কি? পাইন গাছের জমে যাওয়া আঠা। ঠিক আছে, অ্যাম্বার বলা হয়, অ্যাম্বার। 600 BC-তে লক্ষ্য করেন। সায়েন্টিস্টের নাম হচ্ছে থেলস। ঠিক আছে, অ্যাম্বারটা কি? যে এক রকমের আঠা। ঠিক আছে, পাইন গাছের জমে যাওয়া আঠা। অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলে সেটি কিছু হালকা জিনিস যেমন কাগজের টুকরোকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে অ্যাম্বারকে পশম দিয়ে ঘষা হলো। এর অনেক পরে পদার্থবিদ স্যার উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন অ্যাম্বার ছাড়া আরও অন্য অনেক পদার্থ আছে যেগুলি ঘর্ষণের ফলে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা লাভ করে ঘর্ষণের পরে। এবার দু রকমের জিনিস হয়, একটা আকর্ষণ হয়, একটা বিকর্ষণ হয়। ঠিক আছে, তারও কারণ আছে। ঘর্ষণের ফলে যে বস্তু অন্য হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতা লাভ করে তাকে বলা হয় তড়িৎগ্রস্ত বস্তু। তাহলে হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তু। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তু। তাহলে ঘর্ষণের ফলে যে বস্তু অন্য হালকা বস্তুকে আকর্ষণের ক্ষমতা লাভ করে তাকে বলা হয় তড়িৎগ্রস্ত বস্তু বা ইলেকট্রিফাইড বস্তু, অবজেক্ট বা সাবস্টেন্স। সুতরাং ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কিছু পরিবর্তন হয়। তাহলে ঘর্ষণের ফলে এমন কিছু পরিবর্তন হয় যার ফলে ওই বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে। কি পরিবর্তন হচ্ছে? সুতরাং ঘর্ষণের ফলে যে পরিবর্তনটা ঘটে কোনো বস্তুর মধ্যে, এই পরিবর্তন ঘটলে তার মানে কোনো বস্তু যদি অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে তার মানে ওই বস্তুর মধ্যে পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনের নাম হচ্ছে তড়িতাধান বা তড়িদাধান। তড়িতাধান সৃষ্টি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তড়িতাধান হলো এমন একটা ভৌত ধর্ম, তাহলে হচ্ছে তড়িদাধান। এই তড়িদাধানটা কি? এটা হলো একটা প্রপার্টি, মানে একটা বস্তুর ধর্ম যার ফলে বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত, অনাহিত মানে যার মধ্যে তড়িৎ নেই, অনাহিত, তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। এবার দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যখন একটা বস্তু আরেকটা বস্তুকে ঘর্ষণ করবে তখন কি হবে? যে বিপরীত বস্তু দুটিতে বিপরীত প্রকৃতির আধানের সৃষ্টি হবে, মানে একটাতে পজিটিভ থাকবে আর একটাতে নেগেটিভ থাকবে, বিপরীত প্রকৃতির আধান। ঠিক আছে, মানে আধান হচ্ছে দু রকমের, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই বিপরীত জাতীয় আধানকে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান নাম দেন। তাহলে একটি বস্তুকে যখন অন্য বস্তু দ্বারা ঘষা হচ্ছে তখন একটি বস্তু থেকে কিছু ইলেকট্রন অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা এবারে ভালো করে বোঝো যে ধরো একটা বস্তু মানে অবজেক্ট, ঠিক আছে,
সেখান থেকে যদি ইলেকট্রন চলে যায় মানে মাইনাস ইলেকট্রন হয়, ঠিক আছে, মাইনাস ইলেকট্রন অবজেক্ট থেকে ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন চলে গেলে পজিটিভ আধান হয়ে যাবে মানে ধনাত্মক আধান হয়ে যাবে ইলেকট্রন চলে গেলে। কেন? কারণ ইলেকট্রন আর প্রোটন দুটোই সমান থাকে, এবার ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে প্রোটন বেড়ে যাওয়া, বুঝতে পারলেন? যেমন সাপোজ আমি একটা কথা বলছি, যে ধরো একটা মৌল সোডিয়াম Na, ঠিক আছে, ধরো সোডিয়াম হচ্ছে Na, আমি কেমিস্ট্রি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, 11Na23, ঠিক আছে, এর মধ্যে ইলেকট্রন থাকে 11টা, প্রোটনও থাকবে 11টা, ঠিক আছে, আর নিউট্রন থাকবে কটা? নিউট্রন মানে জানো তো 23 মাইনাস 11 মানে নিউট্রন থাকবে 12টা, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা বলে, তাই তো? এটাকে ভর সংখ্যা বলে আর এটাকে ইলেকট্রন নাম্বার বা প্রোটন সংখ্যা বলা হয়, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার বলা হয়। এবারে এইটা যদি একটা ইলেকট্রন এখান থেকে বাদ দিই, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে? তাহলে যে সোডিয়ামটা তৈরি হবে, ঠিক আছে, তার মধ্যে ইলেকট্রন থাকবে হচ্ছে 10টা, তাই তো? একটা চলে গেল ইলেকট্রন, আর প্রোটন কিন্তু 11টাই আছে, তাহলে একটা প্রোটন বেশি আছে, তো তাই ওটা Na+ হয়ে যাবে, বোঝা গেল? মানে পজিটিভ আয়ন হয়ে গেল। এখানেও ঠিক তাই, যে একটা অবজেক্ট যদি ইলেকট্রন বাদ দেয় মানে একটা অবজেক্ট থেকে যদি যে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হয় সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বা পজিটিভ আধান, ঠিক আছে। আর এবারে যখন ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে তাহলে একটাতে ঘাটতি হচ্ছে মানে আরেকটা অবজেক্ট মানে বস্তু সেই ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে, তাহলে সে হয়ে যাবে নেগেটিভ আধান, বুঝতে পারলে? কারণ ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে না, ইলেকট্রনকে যখন কেউ ছেড়ে দিচ্ছে তখন সেই ইলেকট্রন একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, যে গ্রহণ করছে সে হয়ে যাচ্ছে নেগেটিভ, কারণ ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ হচ্ছে। কেন? কারণ ইলেকট্রন গ্রহণ করা মানে আবার প্রোটনের থেকে ইলেকট্রন বেড়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? বেড়ে গেল মানে ধরো এখানে যদি একটা এক্সাম্পল দিই, যে ধরো ক্লোরিন হচ্ছে 17Cl35, এবার ক্লোরিনের ইলেকট্রন কটা? 17টা, প্রোটনও কটা? 17টা। এবার সে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হয়ে যাবে? ক্লোরিনের ইলেকট্রন কটা হয়ে যাবে? 18টা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, আর প্রোটন 17টা থাকছে, বুঝতে পারলে? তাহলে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তো এই যে একটা মাইনাস হয়ে যাবে, এই যে নেগেটিভ আধান, ঠিক আছে। যত ইলেকট্রন, দুটো ইলেকট্রন ছাড়লে, দুটো ইলেকট্রন নিলে ডাবল মাইনাস হবে, ঠিক আছে, যেটা মূলকে হয়, যেমন SO4 ডাবল মাইনাস, বুঝতে পারলে? এইভাবে জিনিসটা হয়। দুটি বস্তুতে সমজাতীয় আধান থাকলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, মানে একই আধান, মানে দুটো প্লাস প্লাস, মানে যদি প্লাস পজিটিভ আধান থাকে আর দুটো পজিটিভ আধান তখন হয়ে যাবে হচ্ছে বিকর্ষণ, ঠিক আছে, কারণ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান মানে প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, মানে অ্যাট্রাকশন। আর বিকর্ষণ ইংরেজি হচ্ছে রিপালশন, ঠিক আছে। একটা সেকেন্ড দাঁড়াও।
এবার এবার তড়িতাধানের যে ধর্ম সেটা কি আধানের কোয়ান্টায়ন মানে আধানের মান। তাহলে ইলেকট্রন আধানের মান ই হলে যে কোনো বস্তুর আধান মানে কিউকে আধান বলা হয়, ঠিক আছে, বা ইলেকট্রনের স্রোত। বুঝতে পারলে যে তাহলে কিউ ইকুয়াল টু এন ই হবে। হ্যাঁ, যে ইলেকট্রন হচ্ছে তোমার ই, ঠিক আছে, আর কিউ আর আধান হচ্ছে কিউ। তাহলে কি হবে কিউ ইকুয়াল টু এন ই। এবার এন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে এখানে কোনো দশমিক দশমিক কিছু হবে না। বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন, মানে কোয়ান্টার মানে কোয়ান্টাইজেশন অফ চার্জ, ঠিক আছে, কোয়ান্টাইজেশন বলে, এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। কিউ ইকুয়াল টু এন, এটা হচ্ছে তড়িতাধানের একটা মানে কতগুলো ইলেকট্রন থাকবে একটা পূর্ণ সংখ্যা, 6.602 ইন্টু 10 টু দি পাওয়ার 20 যা খুশি পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। আচ্ছা, এটি হলো আধানের কোয়ান্টাম। আর আধানের সংরক্ষণ কি? কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িতাধান সর্বদা ধ্রুবক হয়। যেমনি শক্তি সংরক্ষণ সূত্র যে মোট শক্তি ধ্রুবক হবে, ঠিক আছে, শক্তি সংরক্ষণ সূত্র ক্লাস 9-এ পড়েছো, তেমনি মোট তড়িতাধান সর্বদা ধ্রুবক হবে, ঠিক আছে। এটা হচ্ছে তড়িতাধানের দুটি গুরুত্বপূর্ণ ধর্ম। এটা হলো আধানের সংরক্ষণ সূত্র। তার মানে হচ্ছে যেটা বললাম যে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তার মানে কেউ ইলেকট্রন নেবে, বুঝতে পারলে? আবার ইলেকট্রন যদি কেউ ছেড়ে দিচ্ছে তার মানে ইলেকট্রনটা নেবে। আর কোনো পরমাণুর শেষ কক্ষের ইলেকট্রনগুলোই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এখানেও তেমনি তাই হয়, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের কনসেপ্ট কি বলো? যে ইলেকট্রন, তিনটে বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। ইলেকট্রন কে কি বলা হয়? বলা হয় -1e0, এটা কি ইলেকট্রনকে এরকম ভাবে বলে, ঠিক আছে। এর ভর কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম, ঠিক আছে। আর চার্জ হচ্ছে -1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম বা ইএসইউ, ঠিক আছে। চার্জ বলা হয় যে মাইনাস হবে কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এই নাম্বারটাই হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা, বোঝা গেল, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ। আর যদি প্রোটন হয়, প্রোটনের ভর কত? প্রোটনের মাস মানে কত? 1.6725 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, ঠিক আছে। আর চার্জ হচ্ছে +1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটনের চার্জ। আর নিউট্রন, ঠিক আছে, নিউট্রন স্পেলিংটা ইউজ হবে। নিউট্রনের মাস হচ্ছে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, ঠিক আছে। আর চার্জ হচ্ছে 0, বুঝতে পারলে? এদের মধ্যে নিউট্রন হচ্ছে হেভি, তারপর প্রোটন আর তারপর ইলেকট্রন, ঠিক আছে, বুঝতে পারলে?
নিউট্রন কতটা হেভি প্রোটনের থেকে, ঠিক আছে, ইলেকট্রনের থেকে 1839 টাইমস হেভি। আচ্ছা, আর প্রোটনের থেকে কতটা হেভি? 1839 টাইমস বাই 1837, জাস্ট একটুখানি হেভি। এই যে 1839 কে 1837 দিয়ে ডিভাইড করলে যেটা হয় একের থেকে একটু বেশি হবে, ঠিক আছে, তত গুণ ভারী। দেখো ভালো করে বোঝো, এটা 6725 তো, হ্যাঁ, আর এটা 675, এই যে 2 এর জায়গায় 5 এতটাই, এইটুখানি হেভি। বুঝতে পারলে? ঢুকলো মাথায়? হ্যাঁ। আর প্রোটন হচ্ছে ইলেকট্রনের থেকে 1837 টাইমস হেভি, ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো ভালো করে মনে রাখতে হবে। দেখো এরপর হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে, কুলম্বস ল। তাহলে কুলম্ব কি বলেছিলেন, যে বিজ্ঞানী চার্লস কুলম্ব দুটি স্থির বিন্দু আধানের পারস্পরিক বল সংক্রান্ত একটি সূত্র প্রকাশ করেন। বিন্দু আধান কাকে বলে? যে দুটি আহিত বস্তুর ব্যবধানের তুলনায় আকার অত্যন্ত ক্ষুদ্র, মানে দুটো আহিত বস্তু মানে ধরো বলে দিচ্ছি, আকারের তুলনায় মানে দুটো আহিত বস্তুর মধ্যে যতটা ডিস্টেন্স সে তুলনায় তারা অনেক ছোট, তাই তো? যে ধরো আমি একটা কথা বলছি, যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব তার তুলনায় পৃথিবী অনেক ছোট, তো এটাও ঠিক তাই, যে দুটি আহিত বস্তু, ঠিক আছে, তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা তাদের থেকে অনেক বেশি, ঠিক আছে। মানে যদি আমি সাইজ দেখি, যে দুটো আহিত বস্তুর থেকে সেই আহিত বস্তু দুটি যে দূরত্বের মধ্যে রয়েছে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা যদি অনেক বেশি হয়, তবে আহিত বস্তু দুটিকে বিন্দু আধান বলা হয়, ওদেরকে বিন্দু আধান নেওয়া হয়, ঠিক আছে। যেমন ধরো এই যে ধরো এ আর বি দুটি বিন্দু আধান, ঠিক আছে, হ্যাঁ, এখানে আছে একটা আধান হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, আর এরা আর দূরত্বের মধ্যে রয়েছে, ঠিক আছে। তাই এখানে আর গ্রেটার দেন মানে মাছ গ্রেটার দেন a, b, বোঝা গেল? ওদেরকে বিন্দু আধান বলা হয়। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। তার মানে কি হবে এখানে? মানের গুণফল। তাহলে F হচ্ছে তো একটা বল, মানের গুণফল, তাহলে F ইকুয়াল টু Q1 ইন্টু Q2, ঠিক আছে, সমানুপাতিক বলেছে, ভ্যারিজ দিয়ে দিলে, তাই তো? হ্যাঁ, তাহলে F ইকুয়াল টু Q1 ইন্টু Q2, F ভ্যারিজ। তাহলে মধ্যেকার যে আকর্ষণ বল, ঠিক আছে, বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, মানে F ভ্যারিজ Q1 ইন্টু Q2, মানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে বলো কি হবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, F ভ্যারিজ। দূরত্ব কত? r, তাই তো? দূরত্ব r, তো তাহলে দূরত্বের বর্গ কত? r এর বর্গ কত বলো? r স্কয়ার। ব্যস্তানুপাতিক মানে কি হবে? 1/r² হয়ে যায় না? বলেছো তো এটা ভেদে, তাই তো? আচ্ছা, তাহলে এই দুটো সূত্রকে যদি এবার একসঙ্গে লেখা হয় যৌগিক ভেদের সূত্র অনুসারে, তাই তো? তাহলে কি হবে? যে F ভ্যারিজ Q1 Q2 বাই r², দিয়ে লিখতে হবে F ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই r²। এখানে Kটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? ফর্মুলাটা বুঝতে পারলে? তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী সব এখানে লিখে দিয়েছে, যে এখানে Q1 Q2 R, এই যে এই Q1 তারপরে Q2 আর R, এরা হচ্ছে চেঞ্জেবল মানে পরিবর্তনশীল, মানে এরা ভ্যারিয়েবল, ঠিক আছে, এরা হচ্ছে পরিবর্তনশীল, আর এটা হচ্ছে ধ্রুবক, তাই তো? ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট দু রকমের থাকবে। আচ্ছা, কে একটি ধ্রুবক যার মান পারিপার্শ্বিক মাধ্যম আর এককের পদ্ধতির উপর নির্ভরশীল।
এককের পদ্ধতি বলতে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি, ঠিক আছে। আর পারিপার্শ্বিক মাধ্যম মানে কোন মাধ্যম, এবার ধরো Q1 আর Q2 এই যে দুটো আধান, এই আধান দুটো ধরে নাও যে শূন্য স্থানে থাকছে, যদি শূন্য স্থানে থাকছে, ঠিক আছে, মানে যদি ধরো শূন্য স্থান মানে ভ্যাকিউম বলে, ঠিক আছে, ধরো ভ্যাকিউমে আছে, তাহলে ভ্যাকিউমে থাকলে কি হবে, শূন্য স্থানে থাকলে সিজিএস পদ্ধতিতে k ইকুয়াল টু 1 হয়। তাহলে k ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে k এর মানটা যদি এখানে তুমি বসিয়ে দাও, তাহলে f ইকুয়াল টু পেয়ে যাবে q1 q2 বাই r স্কয়ার। তাই হচ্ছে না, k এর মান 1 বসালে, হ্যাঁ দেখো ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে কুলম্বের সূত্রের সমীকরণটা কি হচ্ছে, যে এখন q1 q2, ঠিক আছে, q1 q2 কে তুমি q ধরো, যে q1 ইকুয়াল টু q2 ইকুয়াল টু তুমি যদি q ধরে নাও, হ্যাঁ, আর r যদি 1 সেন্টিমিটার হয়, এই যে r হচ্ছে 1 সেন্টিমিটার, আর এই সেন্টিমিটার জিনিসটা হচ্ছে যেটা মেইন ব্যাপার, সেটা হচ্ছে সিজিএস সিস্টেমের ইউনিট সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সিজিএস সিস্টেমের ইউনিট সেন্টিমিটার, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড হচ্ছে সিজিএস, বোঝা গেল। তাহলে বলের একক কি হবে, তাহলে বলের এককটা হয়ে যাবে হচ্ছে এফ এর একক, মানে এফ হচ্ছে ফোর্স, বলের এককটা হয়ে যাবে ডাইন, বোঝা গেল। কারণ সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। তার মানে তোমাকে যদি এইটা নিয়ে কোনো অঙ্ক দেয় আর দূরত্ব যদি সেন্টিমিটারে বলা থাকে, তার মানে তুমি তোমার যে বলটা তৈরি হবে, যে বলটা ক্যালকুলেট করে বার করবে, বলের তো একটা একক আছে, সেই বলের একক হচ্ছে ডাইন, ঠিক আছে, বুঝতে পারলে। ডাইন আর নিউটন, ডাইন হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ডাইন আর নিউটন মানে জানো কি, ডাইন আর নিউটন জিনিসটা কি, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা আমি ভালো করে বলে দিচ্ছি, দেখো বলের ইউনিট, বল মানে হচ্ছে ফোর্স, এফ লিখলাম, বুঝতে পারবে। আচ্ছা দুটো ইউনিট আছে, একটা হচ্ছে নিউটন, এই নিউটন হচ্ছে বলের একক, এটা হচ্ছে এসআই ইউনিট, ঠিক আছে। আর ডাইন, ডি ওয়াই এন ই, ডাইন, ডাইন হচ্ছে সিজিএস ইউনিট। এবার নিউটন মানে কি, ঠিক আছে, নিউটন মানে হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, বুঝতে পারলে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে হচ্ছে, তাহলে সেকেন্ড স্কয়ার সবার আগে বলো কিলোগ্রাম, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার কথাটার মানে কি, এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার, এই কথাটা মানে জানো এটা কার ইউনিট, এই মিটার পার সেকেন্ড স্কয়ার, এই মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যাক্সেলারেশনের ইউনিট, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কথার মানে হলো ত্বরণ, বুঝতে পারলে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে 1 কিলোগ্রাম কোন বস্তুতে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করতে হয়, তাহলে আমার বল লাগবে হচ্ছে 1 নিউটন, ঠিক আছে, বুঝতে পারলে। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে কিগ্রা মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝতে পারলে। যে মানে 1 কেজি ওজনের বস্তুতে যদি ওই বস্তুটাকে এগোনোর জন্য, ঠিক আছে, বস্তুটাকে যে কোনো দিকে এগোনোর জন্য তোমার অ্যাক্সেলারেশন লাগবে, তা সেই অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাই যে বলটা তোমার দিতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে, তো সেই বলটাকে 1 নিউটন বলে, কারণ বস্তুকে এগোতে গেলে বল প্রয়োগ করতে হয়, সোজা কথা, তাই তো। নিউটনের প্রথম গতিসূত্র কি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে, বুঝতে পারলে। ওটাকে বলা হচ্ছে ইউনিফর্ম স্পিড, বুঝতে পারলে। আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। ভরবেগের পরিবর্তন মানে পরিবর্তনকে ডেল বলা হয়, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন P = mv বলে ফর্মুলা, ঠিক আছে।
বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো ডাইন, তাহলে ডাইন কথার মানে কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারলে? আবার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ, মানে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করে যদি আমি 1 গ্রামের বস্তুকে সরাতে পারি, ঠিক আছে, মানে 1 সেন্টিমিটার সরাতে পারি, ঠিক আছে, তাহলে যে বল আমার লাগবে তাকে বলা হবে 1 ডাইন, ঠিক আছে? এবার ভালো করে দেখো নিউটন আর ডাইনের রিলেশন। তাহলে নিউটন মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম ইনটু মিটার আছে মানে 100 সেন্টিমিটার, তো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তো হ্যাঁ, ঠিক আছে? আর এদিকে সেকেন্ড স্কয়ার মানে s টু দি পাওয়ার -2 বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা 1000 ইনটু 100 মানে 10 এর পাশে কটা আছে? 10 টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, তো ভালো করে বোঝো, এখানে 3টে শূন্য এখানে 2টো শূন্য, গুণ করলে কি 5টা শূন্য হবে, তো 10 টু দি পাওয়ার 5 হয়, তো এটা জানো তো? 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? তাহলে এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারটা কিসের ইউনিট হলো? ডাইনের ইউনিট না? তার মানে কি যে 1 নিউটন মানে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, তার মানে ডাইন হচ্ছে সিজিএস একক, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে বুঝতে পারলে, এবার F ইকুয়াল টু 1 ডাইন যদি হয়, এবার এখানে F ইকুয়াল টু যদি 1 ডাইন হয় তাহলে কিউ স্কয়ার ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? দুটো কিউ মাল্টিপ্লাই করে, তাই তো? হ্যাঁ, তাহলে কিউ কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 1 মানে প্লাস মাইনাস 1 হবে, এই যে, তাই তো? এটা বুঝতে পারছো তো? প্লাস মাইনাস 1 হবে। আচ্ছা এবারে তার মানে কি দাঁড়ালো যে শূন্য স্থানে সম প্রকৃতির সমমানের দুটি বিন্দু আধান যদি 1 সেন্টিমিটার ব্যবধানে থাকে, ঠিক আছে, তাহলে তারা সম প্রকৃতির থাকে। ধরো দুটোই প্লাস আধান হচ্ছে, ধরো দুটোই প্লাস আধান, তাহলে ওরা কি করবে? নিজেদের মধ্যে বিকর্ষণ করবে। আর যদি বিপরীত প্রকৃতির থাকে তাহলে আকর্ষণ করবে। তাহলে সম প্রকৃতির দুটো আধান বিকর্ষণ বল প্রয়োগ করবে, সেই বিকর্ষণ বলের মান কত হবে? এই যে 1 ডাইন, এটা হচ্ছে বলের মান, বলের দুটি ইউনিট, একটা ডাইন একটা নিউটন। ডাইন মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আর নিউটন মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা যদি প্রয়োগ করে তবে প্রত্যেকটা আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান বলা হবে বা 1 ইএসইউ বলা হবে আধানগুলোকে, ঠিক আছে? এর একক হচ্ছে 1 ইএসইউ, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম বা কুলম বলা হয়, ঠিক আছে? স্ট্যাট কুলমই বলে, 1 স্ট্যাট কুলম বলা হয়, স্ট্যাট কুলম COULOM, স্ট্যাট কুলম, ঠিক আছে? 1 স্ট্যাট কুলম বলা হয়। আবার আধান দুটি যদি শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে থাকে তাহলে এসআইতে কি হয়ে যায়? এবার যদি তুমি এসআই পদ্ধতি নাও তাহলে এসআইতে কে এর ভ্যালু হচ্ছে কি আছে? 9 ইনটু, এই যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার আর কুলম টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কে এর ইউনিটটা, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে কে এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, তাহলে কে এর মান তো এটা বের হলো, তাহলে তোমার F ইকুয়াল টু কি ছিল? তোমার K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার ছিল, তাই তো? তাহলে K এর মান যদি এখানে বসাও তাহলে F ইকুয়াল টু কত হবে? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই R স্কয়ার, ঠিক আছে? আচ্ছা Q1 Q2 বাই R স্কয়ার। এবার এখন যদি এখানে
যে Q1 ইকুয়াল টু Q2 কে তুমি Q ধরে নিলে আর R ইকুয়াল টু তুমি ধরলে 1 মিটার। এই যে যখন মিটার হবে, মিটার মানে হচ্ছে SI ইউনিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে, এখানেও কিন্তু Q ইকুয়াল টু এবার এখানেও Q স্কয়ার ইকুয়াল টু 1 হবে, দিয়ে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়ে গেল, ঠিক আছে? Q স্কয়ার ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান যদি পরস্পরের মধ্যে 1 মিটার দূরত্বে থাকে তাহলে বিকর্ষণ বল প্রয়োগ করবে। সেই বিকর্ষণের বলের মান কি হবে? 9 × 10⁻n। এই যে 9 × 10⁻n, এই যে বলের একক। তাহলে বিকর্ষণ বলের মানটা কত হবে? F ইকুয়াল টু শুধু বলের মানটা 9 × 10⁹ নিউটন। এত বল প্রয়োগ করবে, ঠিক আছে? এত বল প্রয়োগ করবে। তবে প্রত্যেকটি আধানকে বলা হয় 1 কুলম্ব, ঠিক আছে? এসআই তে কুলম্ব বলা হয় আর সিজিএস এ বলা হয় স্ট্যাট কুলম্ব, ঠিক আছে? তাহলে ইএসইউ মানে হচ্ছে সিজিএস স্ট্যাট কুলম্ব, আর এসআই হচ্ছে অনলি কুলম্ব, ঠিক আছে? তাহলে এসআই তে বলা হবে হচ্ছে কুলম্ব, আধানের ইউনিট, ঠিক আছে? তাহলে হচ্ছে কুলম্ব, অনলি কুলম্ব আধানের একক। এসআই পদ্ধতিতে আধানের একক কি? কুলম্ব, তোমাকে পরীক্ষা যদি জিজ্ঞেস করে। আর সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। বোঝা গেল? আচ্ছা, এবারে কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে রিলেশন কি, ঠিক আছে? হ্যাঁ, যে 1 কুলম্বকে বড় হাতের সি বলা হবে, যে 1 সি মানে 3 × 10⁹9 10⁹9 ইএসইউ, মানে বুঝতে পারলে? হ্যাঁ, যে 1 কুলম্ব মানে সিজিএস আর এসআই পদ্ধতির এটা ডিফারেন্স, ঠিক আছে? এটার আগে ইএসইউ ছিল, তাহলে ইএসইউ কে 3 × 10⁹9 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি এসআই তে কুলম্বের যে ইউনিটটা যেটা 1 সি সেটা পাবে, ঠিক আছে? বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা, এবার তোমার যে অঙ্কটা ছিল ভালো করে দেখো, লেখা আছে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান আছে। তাহলে দুটি বিন্দু আধান আছে, তাহলে দুটি বিন্দু আধানের মান দিয়ে দিয়েছে, একটা 20 ইএসইউ, একটা 15 ইএসইউ, ঠিক আছে? তাহলে বিন্দু আধান দিয়ে দিয়েছে, তাহলে তোমার এখানে বিন্দু আধান দিয়ে এখানে দেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে Q1 এটাকে তুমি আধানের ইউনিট হচ্ছে 20 ইএসইউ। আচ্ছা, যখনই তুমি দেখলে ইএসইউ, তার মানে কোন পদ্ধতি বলো? পদ্ধতির নাম কি? সিজিএস তো, কারণ ইএসইউ সিজিএস এই হয়, এইভাবে ফিজিক্সের ইউনিটটা চিনতে হয়। আর Q2 কত বলেছে? 15 ইএসইউ, ঠিক আছে? আর ওদের মধ্যেকার দূরত্ব হচ্ছে R, ওদের মধ্যেকার দূরত্ব পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে, ঠিক আছে? তাহলে বলতে চাইছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। তাহলে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল, তাহলে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল কি হবে? আর সিজিএস পদ্ধতিতে কে এর মান কত বলো? সিজিএস পদ্ধতিতে কে এর মান কত? সিজিএস পদ্ধতিতে কে এর মান 1, এদিকে দেখো। তাই কিছু করার নেই, তাহলে F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার। আর বলের এককটা কি হয়ে যাবে বলো? ডাইন হয়ে যাবে না সিজিএস পদ্ধতিতে? আচ্ছা, তাহলে কি হবে? ক্রিয়াশীল বল 20 × 15 বাই 100, এই যে R স্কয়ার, R মান যদি 10 হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে গেল? 20 15 300 হলো 3 ডাইন। 300 কে 100 দিয়ে ভাগ করলে 3 হয় তো, এই যে 20 কে 15 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে 3 ডাইন বল হবে, ক্রিয়াশীল বল, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কটা, এরকম অঙ্কটা থাকবে। আধান দুটোর মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল F ইকুয়াল টু 3 ডাইন। কেন ডাইন হলো? কারণ সব সিজিএস পদ্ধতিতে আছে, ঠিক আছে? আর যদি কুলম্ব দিয়ে দেয় তাহলে মিটারে দিয়ে দেবে। তেমনি মিটারে যদি দিয়ে দেয় তখন কিন্তু এই জায়গাটা লিখতে হবে, তখন কে এর ভ্যালুটা কিন্তু এটা বসাতে হবে, এই যে কে এর ভ্যালু এটা বসাতে হবে, ঠিক আছে? 9 × 10⁻n বসাতে হবে, বুঝতে পারলে? এটা হচ্ছে কে এর ইউনিট, কে এর ভ্যালুটা এটা বসে যাবে, কে এর মান তখন 9 × 10⁻n হবে এসআই পদ্ধতিতে। ওটা সিজিএস বলে এক হলো, অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবার দেখো তড়িৎ বিভব আর বিভব প্রভেদ
খুব ইম্পর্টেন্ট জিনিস, ছবিটা আমি আগে এঁকে নিই, তখন তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো ভালো করে, মনে করো একটি মসৃণ মেঝের মাঝখানে একটি বৃহৎ মানের প্লাস কিউ আধান রয়েছে, উৎস আধান মানে এটা হচ্ছে উৎস, প্লাস কিউ আধান রয়েছে, সেটা ও বিন্দুতে আছে চিত্র অনুযায়ী, ঠিক আছে। এবার কিউ মানে প্লাস কিউ আধান থেকে সামান্য দূরে মানে এ বিন্দুতে কি আছে, ধনাত্মক কিউ আছে, প্লাস কিউ ওয়ান ধনাত্মক আধান আছে। আধানকে রাখলে এই এটাও কিউ, তাহলে দুটো ধনাত্মক আধান বিকর্ষণ বল অনুভব করবে, আর বিকর্ষণ বল অনুভব করলে আধান দুটো পরস্পর সরে যাবে, মানে এ এই দিকে চলে যাবে, এই জন্য এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারলে? মানে ও এ তে চলে যাবে, ও এ মানে ও থেকে এর দিকে চলে যাবে, মানে এবার এটা এই দিকে চলে যাবে, কারণ দুটো সমজাতীয় আধানের মধ্যে বিকর্ষণ হচ্ছে। বোঝা গেল স্টেটমেন্টটা, কনসেপ্টটা? কারণ এটা পজিটিভ ছিল, ওটা পজিটিভ, ঠিক আছে, এই দিকে চলে যাবে, ও এতে চলে যাবে। আচ্ছা, আর যদি আবার বি অবস্থানে মাইনাস কিউ টু মানে নেগেটিভ আধানকে রাখলে কি হবে, এফ টু আকর্ষণ বল হবে, এটা আকর্ষণ বল প্রয়োগ হবে, সে আকর্ষণ বলের জন্য ও এই দিকে চলে যাবে, তার কারণ পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, ওই জন্য গতির অভিমুখটা এটা, এই পথটাকে বলবো হচ্ছে বি থেকে ও এর দিকে যাবে, বিও, বুঝলে? বিও অভিমুখে যাবে, ঠিক আছে, এটা বিও অভিমুখে যাবে, বুঝতে পারলে? তার কারণ এটা নেগেটিভ আছে, নেগেটিভ পজিটিভকে কি করছে, আকর্ষণ করবে, তাই এই দিকে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে একটা জিনিস বুঝতে পারছো, মেঝের যে কোনো বিন্দুতে কোনো আধানকে স্থাপন করলে আধানগুলো বল অনুভব করবে, তাহলে ভৌত অবস্থা কি ছিল, এবার কেন সেই বলটা অনুভব করছে, তার কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখানে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রর কনসেপ্ট, মানে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, এটা হলো একটা এমন অবস্থা, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র বা অঞ্চল অর্থাৎ একটি আধানকে কোন স্থানে রাখলে সেই আধানের চারপাশে একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি হয়, যা যেখানে অন্য কোনো আধানকে রাখলে, অন্য কোনো আধানকে মানে বড় আধানের পাশে অন্য কোনো আধানকে রাখলে এরা একটা বল অনুভব করে, মানে বিকর্ষণ বলও হতে পারে আবার আকর্ষণ বলও হতে পারে, ঠিক আছে, বল অনুভব করে, এটি হলো তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত আমরা একটা ভৌত রাশি শিখব, সেটার নাম কি, তড়িৎ বিভব, ঠিক আছে, তড়িৎ বিভব, ইংলিশ করলে হয় ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। এই তড়িৎ বিভবটা কি, সেটা হচ্ছে, দেখো এবার কিউ আধানের জন্য তো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এবার তড়িৎ ক্ষেত্র তাহলে ডিসটেন্সের মধ্যে কাজ করে, তাহলে কি বলছে যে একটি একক ধনাত্মক আধানকে ডি বিন্দুতে রাখা হয়েছে, যে এখানে কিন্তু একটা ধনাত্মক আধান রয়েছে, একক আধান, ঠিক আছে, এখানে একটা একক আধান আছে, এখানে একটা ইউনিট চার্জ আছে, ধরো Q3 রাখা আছে, একক ধনাত্মক আধান, ঠিক আছে, তাকে ডি থেকে এইখানে নিয়ে আসতে হচ্ছে, এইখানে, ঠিক আছে, তাহলে ডি থেকে সে ই বিন্দুর দিকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে পজিটিভ আধান। এবারে
তুমি আধানটাকে ডিও অভিমুখে নিয়ে যেতে শুরু করলে, তোমাকে কার্য করতে হচ্ছে। এখন যদি জিজ্ঞেস করে কেন কার্য করতে হচ্ছে, কারণ দেখো এটা পজিটিভ ইউনিট, এটা পজিটিভ আধান ছিল, পজিটিভ আধানকে পজিটিভের দিকে নিয়ে যাচ্ছে তুমি, নিজে থেকে তো আর আকর্ষণ করছে না, তার মানে বিকর্ষণ করছে। তো তাহলে বিকর্ষণ বলটাকে উপেক্ষা করে তুমি বিকর্ষণ বলের বিপরীতে ওটাকে নিয়ে যাচ্ছ। বিকর্ষণ বলের অভিমুখ কোন দিকে? এইদিকে তো, কারণ দুটো তো সরে যাওয়ার কথা, তার জায়গায় এইদিকে চলে আসছে। তার মানে ডি বিন্দুতে যদি কোনো পজিটিভ আধান থাকে, তাকে যদি ডি থেকে ই বিন্দুতে নিয়ে যেতে হয়, তাহলে তাকে কার্য করতে হচ্ছে, কার্য। সেই কার্যের একক হচ্ছে জুল। ঠিক আছে, তার মানে কি বলা হয়, যে কার্য করতে হয় তাকেই তড়িৎ বিভব বলা হয়। ঠিক আছে, তাহলে অসীম দূরত্ব থেকে, ডিসটেন্স কতটা কেউ জানে না, ঠিক আছে, এই ডিসটেন্সটা কতটা কেউ জানে না, অসীম দূরত্ব, অসীম মানে হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। সেই তড়িৎ বিভবকে বলা হয় ভি, ক্যাপিটাল ভি। ঠিক আছে, মানে কৃতকার্য হচ্ছে ভি। তাহলে তড়িৎ বিভব হয়, তাহলে এবার তড়িৎ বিভবের যে আমরা সংকেত বার করব, তাহলে তড়িৎ বিভব হচ্ছে ভি আর কার্য হচ্ছে ডাব্লু, তাহলে ডাব্লু বাই কিউ। ঠিক আছে, তাহলে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়। তার মানে অসীম দূরত্ব থেকে কোনো ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে যেতে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়। ঠিক আছে, আর ডাব্লু বাই কিউ হবে, কারণ কতগুলো আধান নিয়ে যাব সেটা তার উপর ডিপেন্ড করবে। কিউ মানে এনই, জানো তো, ওই যে কিউ মানে এনই, পূর্ণ সংখ্যা। বোঝা গেল, এখানে কোনো ফ্র্যাকশন হবে না। এবার করতে হয় তাহলে ভি, তাহলে তড়িৎ বিভব হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। বুঝতে পারলে? আচ্ছা, এবারে ডাব্লুর মাত্রা কি? এম এল। দেখো এটা কি করে হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, আর কিউ হচ্ছে আইটি। বুঝতে পারলে? কিউ মানে আইটি, আই হচ্ছে অ্যাম্পিয়ার। হ্যাঁ, ঠিক আছে, আর কিউ হচ্ছে ইলেকট্রিক মানে আধানের স্রোত। তাহলে অ্যাম্পিয়ার ইনটু টাইম, ওটা কিভাবে আসছে সেটা এর পরে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে দেখো মাত্রা, তুমি তো পড়েছো তো মাত্রা। এবার মাত্রা লেখার সময় এই জিনিসটা করতে হবে, এই যে মাত্রীয় সংকেত লেখার সময়। ঠিক আছে, আচ্ছা এবার বলো তাহলে কি হলো, এম এল স্কয়ার থাকলো, টি টু দি পাওয়ার -2 ছিল তো, আর নিচে তো 1 আছে, তাহলে ভাগ হয়ে গেলে -1 হয়ে যাবে তো। হ্যাঁ, আর আই টু দি পাওয়ার -1 হয়ে যাবে। হ্যাঁ না না, এই যে ভাগ হচ্ছে তো, তোমার সূচকের ভাগ হলে কি হয়, পাওয়ারের মাইনাস হয় তো। এখানে টি মানে টি টু দি পাওয়ার 1 আছে তো, তাহলে -2 -1 হয়ে যাবে তো। দেখো সূচকের নিয়মাবলী খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। ঠিক আছে, ভালো করে বোঝো। বুঝতে পারলে? এই জিনিসগুলো খুব ডিফিকাল্ট ব্যাপার। এটাই ক্লাস 10 এর ফিজিক্সের সবথেকে ডিফিকাল্ট চ্যাপ্টার এটাই, এবং এটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে এটা কি হলো, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে মাত্রীয় সংকেত। তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত নির্ণয় করো, পরীক্ষায় দেবে। এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, আচ্ছা এবার তুমি তো ওটা জানলে যে তড়িৎ বিভবকে তাহলে ভি বলে। ঠিক আছে, তাহলে ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে এরকম, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে আর থেকে এস এর দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত আর বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে ভি আর এস বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে ভিএস। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে? এবারে অর্থাৎ কোনো একটি ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে আনতে হচ্ছে। ঠিক আছে, ধরো অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে আনছে ইনফিনিটি থেকে। ঠিক আছে, একটা পজিটিভ আধানকে প্লাস কিউ। ঠিক আছে, একটা ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে আনতে কৃতকার্য হচ্ছে ভি আর, বিভব প্রভেদ। ঠিক আছে, আচ্ছা বা বিভব প্রভেদ না, তড়িৎ বিভব।
ঠিক আছে, আনতে। আর এস বিন্দুতে যদি আনতে চায়, আর যদি এখানে এস বিন্দুতে মানে এখান থেকে যদি এস বিন্দুতে আনতে চায়, তাহলে হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে ভিএস। ঠিক আছে, আর বিন্দুতে ভিআর আর হচ্ছে এস বিন্দুতে ভিএস। তাহলে কৃতকার্য কত? এবার দেখো, তাহলে ভিআর থেকে ভিএস এর দিকে গেছে, তো তাহলে ভিআর এখানে মাইনাস দিয়ে ভিএস, ভিএসটা বড় ভিআর এর থেকে। ঠিক আছে, হ্যাঁ, যে ভিএস গ্রেটার দেন ভিআর, এটা পজিটিভ আধান, এটা নেগেটিভ আধান। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আর তাহলে তাহলে কত হচ্ছে কৃতকার্য? তাহলে আলটিমেট কত হচ্ছে? কৃতকার্য হচ্ছে ভিএসআর। তাহলে কৃতকার্য যে এই যে কৃতকার্য এইটা ভিএসআর, এই যে, ঠিক আছে, যে ভিএস মাইনাস ভিআর, ভিএস মাইনাস ভিআর হচ্ছে ভিএসআর। ঠিক আছে, এই বিন্দুতে নিয়ে যেতে হচ্ছে। আর ভিএসআর কি? তাহলে এস আর আর বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, মানে বিভব প্রভেদ মানে বিভবের পার্থক্য। তড়িৎ চালনা করতে গেলে তোমাকে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বানাতে হবে। যদি বিভব প্রভেদ না বানাও, তড়িৎ যাবে না। বোঝা গেল? ঠিক আছে, তড়িৎ চালনার জন্য মানে তড়িৎ যাবে একদিক থেকে আরেক দিক, সেটা বিভব প্রভেদের জন্য যায়। বুঝতে পারলে? বিভব প্রভেদের জন্য যাবে। তাহলে এটাকে বলা হয় বিভব প্রভেদ। একটি ধনাত্মক আধানকে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে এস বিন্দু হচ্ছে উচ্চ বিভব আর আর বিন্দু হচ্ছে নিম্ন বিভব। তাহলে তুমি এখানে কি করেছো? তাহলে ভি ইকুয়াল টু আবার যে কার্যটা, তাহলে কার্যটা কি দাঁড়ালো? কার্যটা দাঁড়ালো হচ্ছে ভিএস মাইনাস ভিআর। ঠিক আছে, তাহলে তোমার ওখানে কি ছিল? তোমার ওখানে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ ছিল। ঠিক আছে, আচ্ছা, এবারে ডাব্লুর ভ্যালু তুমি কত পেলে? ডাব্লুর এবার ডাব্লু ওয়ান হয়ে যাচ্ছে। ডাব্লু ওয়ান মানে প্রথম কৃতকার্য, তাহলে কত হচ্ছে? ভিএস মাইনাস ভিআর। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তার মানে ভিএস মাইনাস ভিআর কে কি বলে বলো? ভিএস মাইনাস ভিআর এর ভ্যালু কত? এই যে ভিএসআর, ভি সাফিক্স এসআর। ঠিক আছে, ভিএসআর। আচ্ছা, তার মানে তাহলে কত হলো? তাহলে W1 মানে কিউ ভিএসআর। তার মানে এবার দেখো, তাহলে এখানে কি হলো? W1 মানে কিউ ভিএসআর। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমি লিখব কিউ ভিএসআর ইকুয়াল টু W1, শুধু ভিএসআর ইকুয়াল টু তাহলে কত হবে বলো? W1 বাই কিউ হয়ে যাবে। তো এই যে কিউটা গুণ ছিল, তো কিউটা এদিকে গুণ ছিল, তো নিচে বাই হয়ে যাবে। তো বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কৃতকার্য, তাহলে ভিএসআর, তাহলে ভিএসআর কে কৃতকার্য বলা হচ্ছে, সেই ভিএসআর কি বলা হয়? বিভব প্রভেদ। তার মানে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে একটা ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে যে কার্য সম্পাদন করতে হয় তাকে বিভব প্রভেদ বলে। কারণ এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে এবারে ধনাত্মক থেকে ধনাত্মক যাবে, তার মানে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, তোমাকে কার্য করতে হবে। তাই তো? অ্যাকচুয়ালি তো সরে যাওয়ার কথা, কিন্তু তুমি ওদিকে টানছো, তার মানে তুমি একটা কার্য করছো। ঠিক আছে, তাহলে যে কার্য সম্পাদন করতে হয় তাকে বলা হয় দুই বিন্দুর বিভব প্রভেদ, যার একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। সিজিএস কি একক? স্ট্যাট ভোল্ট। তাহলে সিজিএস একক কি? স্ট্যাট ভোল্ট। যেরকম কুলম ছিল স্ট্যাট কুলম, আর এসআই একক তাহলে কি হবে? শুধু ভোল্ট হবে, যেরকম এসআই এককটা কুলম। ঠিক আছে, এবার শুধু ভোল্টকে বলা হয় ভি মানে ভোল্টেজ। ঠিক আছে, তার মানে ভোল্টেজ আছে বলে কিন্তু কারেন্ট যাচ্ছে। এই যে আধান একদিক থেকে একদিকে যাচ্ছে, এটা বিভব পার্থক্যের জন্যই হচ্ছে বা বিভব প্রভেদের জন্য হচ্ছে। বুঝতে পারলে? তাহলে তড়িৎ এবার 1 ভোল্ট কাকে বলে? ঠিক আছে, এবারে 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট কাকে বলে? যে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে,
ঠিক আছে, তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধান কতগুলো আধান নিয়ে যাবে? 1 কুলম্ব। 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয় তবেই তাকে 1 ভোল্ট বলা হয়। ঠিক আছে, 1 কুলম্ব আধানকে নিয়ে যাচ্ছ তুমি, তাতে 1 জুল কার্য করতে হবে। তুমি নিয়ে যাচ্ছ 1 কুলম্ব আধান, তোমাকে কার্য করতে হচ্ছে 1 জুল। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য, বিভব প্রভেদ বা বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আর ওদের মধ্যে সম্পর্ক কি? ESU ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট, মানে এরকম এই যে 1 স্ট্যাক ভোল্ট মানে ESU ভোল্ট 300 ভি। ঠিক আছে, এটা হচ্ছে দুটো SI ইউনিট আর সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্ক। বুঝতে পারলে? ভালো করে দেখো, বুঝতে পেরেছো? ম্যাথমেটিক্সটা বুঝলে তো? হ্যাঁ, এখানে বুঝতে পেরেছো তো যে কার্য করতে হচ্ছে, তার কারণ তুমি সমজাতীয় আধানের দিকে প্লাসের দিকেই প্লাসকে নিয়ে যাচ্ছ। ভালো করে বোঝো, সেটা করতে গিয়ে যে কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে কৃতকার্য। সেই কৃতকার্যটা হচ্ছে ভিএসআর, আর থেকে এস এর দিকে নিয়ে যাচ্ছ। আর এস হচ্ছে পজিটিভ আধান, পজিটিভ আধান নেগেটিভ আধানের থেকে বেশি হয়, তার কারণ এটা প্লাস আছে, এই প্লাসের ভ্যালু মাইনাসের থেকে বেশি। ঠিক আছে, তাহলে এটা এস মাইনাস আর, এস মাইনাস আর 0 থেকে বেশি হবে, মানে ভিএস মাইনাস ভিআর, তাই ভিএস গ্রেটার দেন ভিআর হবে। ঠিক আছে, এবার আর থেকে এস এর দিকে নিয়ে যাচ্ছ, তাহলে ভিএস মাইনাস ভিআর ইকুয়াল টু ভিএসআর হবে। এই ভিএসআর হচ্ছে, আর এখানে তুমি বলেছো ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কৃতকার্য হচ্ছে ডাব্লিউ বাই কিউ, তাহলে এখানে ডাব্লিউ বাই কিউ, তাহলে এখানে ওটা W1 হয়ে গেল, তাহলে W1 ইকুয়াল টু কিউ ইনটু কৃতকার্য। ঠিক আছে, তাহলে VS মাইনাস VR, তাহলে W1 ইকুয়াল টু QVSR। তাহলে মানে QVSR মানে W1, তাহলে QVSR মানে W1, তাহলে VSR যেটার মান বার করতে হবে কৃতকার্যটা, সেটা হচ্ছে W1 বাই Q। তোমাকে এটাই করতে দেবে যে কৃতকার্যের পরিমাণ কত, তোমাকে এই জায়গাটা বার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে কি হলো যে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে যদি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে আনতে 1 জুল কাজ করতে হয়, তবে ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকবে 1 ভোল্ট। তাই তো, 1 ভোল্ট বিভব পার্থক্য আছে বলেই যাচ্ছে, না হলে যেত না। বুঝতে পারলে ব্যাপারটা? যেগুলো কি শুনতে ভালো লাগছে না একদম বাজে লাগছে? এখন তুমি বাজে বলতে পারবে না বলে বলছো, তাই তো? সব ভালো লাগে নেই করো, ভালো লাগছে না বোরিং লাগছে? এগুলোর অ্যাপ্লিকেশন জানো তো? এই যে ফ্যান ঘুরছে, এসি চলছে, ইলেকট্রিসিটি হচ্ছে সব থেকে পাওয়ারফুল ওয়েপন, জানো তো? সমুদ্রে যে রিসার্চ করতে যায় ইলেকট্রিসিটিটা নিয়ে যায়, ধরাটা মানে অ্যাঙ্গুলার মাছ, বিরাট বড় বড় দাঁত মানুষের সাইজের, পড়লেই কাটা, তাহলে অ্যাঙ্গুলার মাছ যদি অ্যাটাক করতে আসে ইলেকট্রিসিটি টাচ হলেই ছিটকে চলে যাবে, তো আর দুবার আসবে না, কারণ জানে জিনিসটা কি। ইলেকট্রিসিটি হচ্ছে বিগেস্ট হিউম্যান ইনভেনশন অ্যাজ অফ নাও। আর এর পেছনে কে ছিল? নিকোলা টেসলা, যাকে ফিজিক্সের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। নিকোলা টেসলার নাম শুনে থাকবে। এই ম্যাচটা বুঝতে পারলে তো?
এবার দেখো, এরপর হচ্ছে ইএমএফ, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ মানে তড়িৎ চালক বল। ইএমএফ তড়িৎ চালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, ভালো করে দেখো, এটা হচ্ছে বড় আধান, দেখো তড়িৎ কোষ, তাহলে ইএমএফ এর উৎসকে তড়িৎ কোষ মানে ইলেকট্রিক সেল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এর উৎসকে ইলেকট্রিক সেল মানে তড়িৎ কোষ। তড়িৎ কোষটা কি? তড়িৎ কোষ হলো এমন একটা ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য যে কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন কি সরল ভোল্টীয় কোষ, লেকল্যান্ড কোষ, এগুলো, ঠিক আছে। সরল ভোল্টি মানে ফটোভোল্টাইক সেল, ঠিক আছে, আর লেকল্যান্ড সেল, এগুলো এরকম। এটা হচ্ছে অন্য যে কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, মানে শক্তি রূপান্তর, মানে যে কোনো শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, সেই সংস্থাকে বলা হয় তড়িৎ কোষ, যেটা হচ্ছে এমন একটা ব্যবস্থা বা সিস্টেম। কোন পরিবাহীর মধ্যে আধান বজায় রাখার জন্য, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে আধানের প্রবাহ বজায় রাখার জন্য পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বজায় রাখা প্রয়োজন। একটু আগে বললাম, তড়িৎ কোষ থেকে প্রাপ্ত শক্তি তড়িৎ চালক বল বা ইএমএফ এই কাজটি করে। এটা কোনো বল না, এটা একরকম শক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ জিনিস। একটি তড়িৎ কোষকে পাশাপাশি দুটো সমান্তরাল সরলরেখা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, যার মধ্যে বড়টা হচ্ছে পজিটিভ আর ছোটটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এরকম ভাবে বলা হবে, এই যে এরকম আঁকবে, এরকম, ঠিক আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে তড়িৎ কোষ, এটা সংকেত। এইভাবে প্রকাশ করা হয়। বড় রেখাংশটি সমান্তরাল সরলরেখা মানে এইটা, ঠিক আছে। বড় রেখাংশটা হচ্ছে কোষের ধনাত্মক মেরু, আর ছোট রেখাংশটা ঋণাত্মক মেরুকে করে, ঠিক আছে, ডিনোট করে বা প্রকাশ করে। দেখো এবার বর্তনী কাকে বলে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। দেখো এবার প্রথমে আমি এরকম একটা তড়িৎ কোষ এঁকে নিলাম, এই যে, ঠিক আছে, এটা প্লাস আর এটা মাইনাস, এরকম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এ বি সি ডি ই আর এফ, হলো, বোঝা গেল? লাইনটা হচ্ছে সোজা লাইন, ঠিক আছে। এবার দেখো, একটি তড়িৎ কোষের দুই প্রান্ত, মানে একটা তড়িৎ কোষের, এই যে এটার তড়িৎ কোষ, এর দুই প্রান্ত পরিবাহী তারের সঙ্গে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, পরিবাহী তার এ বি সি ডি ই এফ। তাহলে পথটার নাম কি? এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এটা হচ্ছে পথের নাম, মানে কোনো ছেদ নেই। তার মানে কোন তড়িদাধানকে, মানে একটা তড়িদাধান মানে প্লাস কিউ কে, ঠিক আছে, এ তার থেকে, মানে এ থেকে তার হয়ে কোষের মধ্য দিয়ে আবার এ তে ফিরিয়ে আনা যাবে। মানে এখান থেকে যদি যাওয়া শুরু করে, ঠিক আছে, তাহলে এখান থেকে এরকম করে গিয়ে এইভাবে আবার এ তে ফিরে আসবে, ঠিক আছে। তার কারণ এটাকে বলা হচ্ছে কোনো ছেদ নেই, এই যে অবিচ্ছিন্ন পথ যার মধ্যে কোনো গ্যাপ থাকবে না, তাকে বলা হয় ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী। বুঝতে পারলে যে সার্কিটটা যেন এই যে শর্ট সার্কিট হয়ে গেছে, তড়িৎ বর্তনী, ঠিক আছে।
এগুলো সব পড়ানো হবে, কেন শর্ট সার্কিট হয় সব ডিটেলসে বলবো। এখন কোষের এ হলো ধনাত্মক মেরু আর এফ হলো ঋণাত্মক মেরু, দেখতেই পাচ্ছ। তাহলে ধনাত্মক মেরু মানে তাহলে কোনটা উচ্চ বিভব? এটা উচ্চ বিভব আর এফটা হচ্ছে নিম্ন বিভব, ঠিক আছে? তাই এ উচ্চ বিভবে আর এফ নিম্ন বিভবে আছে। সুতরাং কোষের বাইরে এর ধনাত্মক মেরু থেকে যাত্রা শুরু করে কোনো ধনাত্মক আধান নিজে নিজেই ঋণাত্মক মেরুতে পৌঁছে যেতে পারে, ঠিক আছে? মানে ধনাত্মক থেকে ঋণাত্মকে পৌঁছে যেতে পারে। কেন? কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে পারে, ঠিক আছে? কিন্তু যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যেতে হয়, যেমন আর থেকে এস, যেটা একটু আগে বলেছিলাম, আর কি ছিল? নিম্ন বিভব, এস উচ্চ বিভব, নিচ থেকে ওপরে যেতে হচ্ছে, তখন কিন্তু কার্য করতে হয়। যেমন হচ্ছে কৃতকার্য করতে হলো ভিএসআর, বোঝা গেল? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যেতে গেলে কোনো কৃতকার্য দরকার নেই, প্লাস থেকে মাইনাসের দিকে এমনিই যাবে। কিন্তু মাইনাস থেকে যদি প্লাসের দিকে যেতে হয়, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তাহলে কার্য করতে হয়। এবার তড়িৎ কোষের ভেতরে তার তড়িৎ শক্তি ছাড়া অন্য কোনো শক্তির সাহায্যেই এই কার্য হয়ে থাকে। এটাকে বলা হয় তড়িৎচালক বল। তার মানে কি, যে কোষের ভেতরে এর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে কোনো আধানকে নিয়ে যেতে, ঠিক আছে, যে পরিমাণ কার্য করতে হয় তাকে হলো কোষের তড়িৎচালক বল বলে। তাহলে এসআইতে ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট। তাহলে ইএমএফ 1 ভোল্ট, মানে এই যে ইএমএফ, তাহলে ইএমএফ ইকুয়াল টু 1 ভোল্ট, ঠিক আছে? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এটার মানে কি, যে কি, তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধানকে, ঠিক আছে, 1 কুলম্ব ধনাত্মক আধান, এই যে ধরো তুমি 1 কুলম্ব নিয়ে যাবে, এই যে তুমি 1 কুলম্ব প্লাস আধান, ঠিক আছে? হ্যাঁ, এটার ভ্যালু হচ্ছে 1 কুলম্ব। তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তুমি এই দিকে নিয়ে যাচ্ছ, মানে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তবে 1 জুল যদি কার্য করতে হয়, 1 জুল, 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হয়, তবে ভোল্ট হবে 1 ভি, ঠিক আছে? মানে তড়িৎচালক বলের মান হবে 1 ভোল্ট, বোঝা গেল? ঠিক আছে? তাহলে তড়িৎচালক বল, যদি এবার পরীক্ষায় তোমাকে কোশ্চেনটা কি দেবে, যে কোন তড়িৎ কোষের তড়িৎচালক বল 1 ভোল্ট বলতে কি বোঝায়? কোন কোষের তড়িৎচালক বল 1 ভোল্ট বলতে বোঝায় যে একটি একক ধনাত্মক আধানকে, একটি না, 1 কুলম্ব একক ধনাত্মক আধানকে, ঠিক আছে, 1 কুলম্ব আধানকে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হয়, তবেই তার ইএমএফ মানে তড়িৎচালক বল হবে 1 ভোল্ট। বোঝা গেল? একদম পরিষ্কার লেখা আছে, অন্য কিছু লিখলেই তোমাকে কেটে দেবে। এবারে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎগ্রস্ত কণার যে প্রবাহ, পরিবাহী মানে একটা তার, ঠিক আছে, তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। মানে ধরো এরকম একটা তার হলো, এই যে প্রস্থ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহী তার। শোনো, আমার বলছি, এগুলো আমি যেরকম করে বলছি না, আমার বাড়িতে নিজেকে পড়তে হয়েছে। হ্যাঁ, এখন বলে আমার কি কোনো দোষ ছিল না, সেটা আমি ওখানে গল্প করছিলাম। যেমন স্যার এগুলো পড়াতো, স্যার কিরকম পড়াতো বলেছিলাম তো, ফাটাফাটি পড়াতো। হ্যাঁ, এরকম ধরতে এরকম দাগ 3টে স্টার দিয়ে দিল, দাগ দেওয়া মানে পড়ানো হয়ে গেছে, তারা পড়িয়ে দিল। আমি যেভাবে পড়াচ্ছি এটা কি পড়ানো বলে, বুঝতে পারলে? তুমি যে স্যারের কাছে পড়তে এরকম করে পড়াতো, কি এরকম করে পড়াতো না, অত সোজা এরকম করে টাইমটাই দেবে না তো, বললাম তো। দেখো, কোনো পরিবাহীর মধ্যে, এবার আমি কেন, দেখো শোনো, আমার টার্গেট হচ্ছে না, নিজে জানেন আমি এগুলো বুঝি, আমার টার্গেট হচ্ছে তোমাকে বোঝানো। এবার এইসব জিনিস বোঝাতে গেলে টাইম লাগে, এই যে জিনিসগুলো এঁকে এঁকে দেখাতে হবে, নাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারো যে সার্কিটটা কি। এবার এর মধ্যে যেখানেই গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে, সেখানেই কিন্তু প্রবাহ বন্ধ হয়ে যাবে। শর্ট সার্কিটে জিনিসটা তাই হয়, যখনই শর্ট সার্কিট হয় ফিউজ তার নিজে গলে যায়,
বর্তনীটাকে বিচ্ছিন্ন করে দেয়, যাতে বিরাট বড় দুর্ঘটনা না ঘটে। বোঝা গেল? আবার নতুন ওখানে ফিউজ লাগাতে হবে। ঠিক আছে? 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই গলে যায়। 200 ডিগ্রি সেন্টিগ্রেড কমই, আগুন ফাগুন লাগলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারলে? এই যে প্লেনে যে মরে গেল ওরা কত ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয়েছিল না? 1500 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। এবার বলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে চা ফুটে যায়, গরম চা ধরতে পারো না তো? তুমি যে গরম চাটা ছ্যাঁকা লাগে না, সেটা কত হয়? 70-80 থাকে, 80 থাকবে, 80 থেকে 82, 85, 90, ওটা 1500। ভাবা তাহলে। আর সূর্যের যে কোর মানে জানো তো? সূর্যের কোর 6 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয় সূর্যের কোরে। ঠিক আছে? দেখো, তাহলে কোন পরিবাহীর মধ্যে তড়িৎগ্রস্ত কণার যে প্রবাহ, মানে প্লাস কিউ বা মাইনাস কিউ, তাকে বলা হয় তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে? তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে? আচ্ছা, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো যে পরিবাহী প্রস্থচ্ছেদ, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যত পরিমাণ তড়িৎগ্রস্ত কণা, মানে নাম্বার অফ ইলেকট্রন বা নাম্বার অফ কিউ, ঠিক আছে, একক সময়ে যতগুলো আধান যাবে, ঠিক আছে, বা তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হবে ইলেকট্রন, তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে কি, যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদে, যেটা ধরো যে এটা পরিবাহী তার যে কোনো প্রস্থচ্ছেদ, তাহলে কি হবে? এই যে আই কে বলা হয় অ্যাম্পিয়ার। ঠিক আছে? বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। ঠিক আছে? এই যে আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা পড়ালেই বুঝতে পারবেন। আই মানে কিউ পরিমাণ আধান টি সময় যদি যায়, এবার দেখতে পাচ্ছ কিউ ইকুয়াল টু আইটি হচ্ছে কোনাকুনি গুণ করলে কিউ বাই টি, মাথায় ঢুকলো? ঠিক আছে? আচ্ছা, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে এসআই তে তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার, মানে এ। এটা এসআই একক হচ্ছে এসআই ইউনিট, এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এবার শুনেছো 5 অ্যাম্পিয়ারের তার, 5 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ারের প্লাগ। ঠিক আছে? যেমন তোমার ফ্রিজে 16 অ্যাম্পিয়ার লাগে, হ্যাঁ, তার কারণ অনেক তড়িৎ প্রবাহ লাগবে। ঠিক আছে? ফাস্ট যেতে হবে, বুঝতে পারলো? ওই জন্য জিনিসগুলো মোটা মোটা থাকে। হ্যাঁ, ঠিক আছে? দেখো, এসআই তে তড়িৎ প্রবাহ মাত্রা একক হলো অ্যাম্পিয়ার, অর্থাৎ কোন পরিবাহী যে প্রস্থচ্ছেদের মধ্যে এক সেকেন্ড সময়, তাহলে 1 অ্যাম্পিয়ার মানে কি? এই যে 1 অ্যাম্পিয়ার মানে কি, যে 1 কুলম আধান যদি 1 সেকেন্ডে যায়। ঠিক আছে? বুঝতে পারলে? কুলম বাই সেকেন্ড। ঠিক আছে? যে 1 কুলম আধান, 1 কুলম পরিমাণ আধান যদি 1 সেকেন্ডের মধ্যে যদি 1 কুলম পরিমাণ আধান কোনো তড়িৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যায়, তখন তার প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাই তোমাকে পরীক্ষা প্রশ্ন দেবে, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? তড়িৎ প্রবাহ মাত্রা সেটা হচ্ছে 1 কুলম পরিমাণ আধান 1 সেকেন্ডের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে? মানে 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে। তাহলে এসআই তে তড়িৎ প্রবাহ মাত্রা একক অ্যাম্পিয়ার, অর্থাৎ পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময় যদি 1 কুলম আধান প্রবাহিত হয়, তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। আর মাত্রীয় সংকেত হচ্ছে আই। ঠিক আছে? আই যেটা আইটি বোঝালাম, ওটা আই, ওই যে আই টু দি পাওয়ার -1 হয়ে গেল। মাত্রীয় সংকেত হচ্ছে আই। ঠিক আছে? মাত্রীয় সংকেত। ঠিক আছে? আচ্ছা, ধাতব পরিবাহীর মধ্যে, ধাতু হচ্ছে সুপরিবাহী, ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো হলো তড়িতের বাহক। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ মানে ধনাত্মক আধানের গতির অভিমুখকে বোঝায়, মানে ধনাত্মক আধান যেদিকে যাবে সেটাকে অভিমুখ বলা হয়। ঠিক আছে? তাই ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো মুক্ত ইলেকট্রনের বিপরীত অভিমুখে। তাহলে ইলেকট্রন তো ঋণাত্মক আধান, ধনাত্মক আধান তো ঋণাত্মক আধানের বিপরীতে যায়। আর তড়িৎ প্রবাহের অভিমুখ মানে ধনাত্মক আধানের অভিমুখ। ঠিক আছে? বলে দিচ্ছি, ধনাত্মক আধান
ধনাত্মক আধানের অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ। ঠিক আছে, আর ইলেকট্রনের গতির বিপরীত হয়ে যাচ্ছে। দেখো তড়িৎ প্রবাহ অভিমুখতে ধনাত্মক আধানের অভিমুখকে বোঝায়। এবার দেখো অঙ্কটা দেখো, বলেছে কোন পরিবাহীর মধ্যে দিয়ে 3.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো অঙ্কটা দেখো, অঙ্কটা যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3 মানে একটা এরকম তার আছে, ধরো এরকম একটা পরিবাহী আছে। ঠিক আছে, এবার ইলেকট্রন যাচ্ছে, তাহলে কি I ইকুয়াল টু 3.2 অ্যাম্পিয়ার, তাই তো? 3.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে। বলছে 10 সেকেন্ড সময় কত আধান প্রবাহিত হবে, মানে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। ঠিক আছে, কতগুলো আধান যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আর বলেছে পরিবাহীতে আধানের বাহককে, ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন। তাহলে যদি পরিবাহীতে আধানের বাহক ইলেকট্রন হয়, তবে ওই সময় পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো আধান যাবে। ঠিক আছে, কতগুলো আধান যাবে, বুঝতে পারলে? তাহলে একটা ইলেকট্রনের আধানের মানে, ঠিক আছে, তাহলে ইলেকট্রনের আধানের মান কত? ইলেকট্রনের যেটা বললাম যে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, তাহলে তুমি ফর্মুলা কি শিখেছো? Q ইকুয়াল টু IT জানো তো এটা? তাহলে বলেছে কি বলেছে যে কত আধান প্রবাহিত হয়, তাহলে আধান মানে তো Q। হ্যাঁ, আচ্ছা তাহলে I কত? 3.2 I এর মান, আর T এর মান 10, গুণ করলে 32। আধানের একক কি হবে? কুলম্ব। 32C, এটা হচ্ছে আধান। ঠিক আছে, আর একটা E। হ্যাঁ, এবার বলেছে একটা ইলেকট্রনের আধানের মান তো এটা হলো, বলেছে কটা ইলেকট্রন যাবে, তাহলে Q/E হবে। ঠিক আছে, এবারে কি হয়ে যাবে? Q/E হয়ে যাবে, মানে ইলেকট্রন সংখ্যা। ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। এই তাই তো, টোটাল আধানকে যদি একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করি, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবো তো। হ্যাঁ, এই 32 কুলম্ব তো টোটাল আধান, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ, আবার তাহলে দেখো, তাহলে Q/E, তাহলে কিউ মানে কি? কিউ এর ইউনিট কি ছিল? 32C ছিল তো, আর এটার ইউনিট কি হবে? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সিসি কেটে গেল তো, তাহলে 32/1.602 ইন্টু 10⁻⁻19 হলো তো। হ্যাঁ, তাহলে এতগুলো ইলেকট্রন যাবে তো, কিন্তু তোমাকে এই ইলেকট্রনটা বানাতে হবে। ঠিক আছে, হ্যাঁ, মানে এটা তুমি তো এরকম একটা অ্যান্সার লিখতে পারবে না। তাহলে কি করবে? এটাকে ছেড়ে দাও, তুমি এটাকে এভাবে লেখো, নেগলেক্ট করে দাও এটাকে, 32/1.6 করো। কেন করলাম জানো? হ্যাঁ, এই যে 16 আর 32 আবার দেখো, তাই তো? আচ্ছা, তাহলে 1.6 আছে আর এখানে 32 আছে। আচ্ছা, 1.6 এর দশমিকটা যদি আমি উড়িয়ে দিই, 1.6 এর দশমিকটা উড়িয়ে দিলাম, 10 দিয়ে গুণ করতে হবে তো। হ্যাঁ, এরকম হয়ে গেল তো, 10 দিয়ে গুণ করলাম, কোনটা 02? নেগলেক্ট করে দিলাম, 1.602 আছে,
সরিয়ে দিলাম, লাগলাম, ওটা একদম ছোট তো, অনেক ছোট, ওটা তো 0 না, ওটা তো 0.002, তাই না? ওটা তো 0.002, ওইটাকে আমি সরিয়ে দিলাম 16 দুগুণে 32-এ কাটবো বলে, দিয়ে 1.6 আছে তো, তাহলে 1.6 দশমিক ওঠাতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? হরকে 10 দিয়ে গুণ করলাম তো, হরকে 10 দিয়ে গুণ করতে হলে ভগ্নাংশের মান সমান রাখতে গেলে লবকে কি দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ 10 দিয়ে, এবার গুণ করলাম 32 × 10, এখন কত হচ্ছে? দাঁড়াও, 32 × 10 ইকুয়াল টু 16 ইন্টু 10⁻⁻90, তাই তো? হ্যাঁ, এটা 10⁻1 আছে তো, 16কে কি দিয়ে গুণ করলে 32 হয়? 2, তাহলে 2 × 10⁻1, তাই তো? 10⁻1 আছে তো, নিচে -19 আছে তো, ভাগ হচ্ছে তো, পাওয়ারের কি হয় ভাগের সময়? পাওয়ারের কি হয়? ভাগের সময় পাওয়ারের গুণ, ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, a⁵ কে যদি a⁵ দিয়ে ভাগ করি তাহলে a⁵ - 2 মানে a⁵ হয়, সূচক, বুঝতে পেরেছো? পাওয়ারের মাইনাস হবে তো, তাহলে 1 -20 হবে তো, হ্যাঁ -19 হবে তো, এটা মাইনাস দিয়ে মাইনাস হবে তো, তাহলে কত হলো? 2 × 10⁻1 প্লাস 19, দেখো মাইনাস মাইনাসে প্লাস মাল্টিপ্লাই করলে, তাহলে কত হলো? 2 × 10⁻20। অ্যানসার আছে, দেখো 2 × 10⁻20। এখানে একবারে করে দিয়েছি, লাইনগুলো তোমাকে তো করতে হবে, এই লাইনগুলো দেখিয়ে দিলাম। ওই জন্য আগের দিন বলেছিলাম যে যখন অঙ্কটা লেখাচ্ছিলাম বললাম না যে লাইনগুলো করতে হবে, কারণ তুমি তো এইভাবে উত্তর রাখতে পারবে না, আবার এখান থেকে কি মুখোমুখি এটা করতে পারবে না, স্টেপগুলো দেখিয়ে দিলাম, বোঝা গেল? যেটা বইয়ের মধ্যে নেই, ঠিক আছে? স্টেপগুলো বুঝতে পারলে তো? কারণ করা হবে স্টেপগুলো 6-7 এর জিনিস, ঠিক আছে? কিছুই নেই। দেখো এবারে দেখো, জার্মান বিজ্ঞানী সাইমন ওহম কি করেছিল 1827 খ্রিস্টাব্দে? হ্যাঁ, জার্মান বিজ্ঞানী সাইমন ওহম 1827 খ্রিস্টাব্দে পরিবাহীর দুই প্রান্ত, এটা আজকে বোঝানো যাবে না, 11:30 বাজে নিতে আসবে কি? তাহলে একটা কাজ করো, কোন পর্যন্ত কোশ্চেন লেখানো হয়েছিল আমাকে বলো। এই পর্যন্ত বোঝালাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এই পর্যন্ত খাতায় দাগ দিয়ে রাখো, এই অঙ্কটা পর্যন্ত দাগ দিয়ে রাখো। দেখো বোঝার পর জিনিসটা ভালো করে বুঝতে চাইলে এভাবে বুঝতে হবে, ঠিক আছে?